প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আবারও ফিরে আসলাম পদার্থবিজ্ঞান প্রথম পত্র 4র্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা এই চ্যাপ্টার নিয়ে। আজকে এই চ্যাপ্টারের ক্লাস নাম্বার 3। আমরা লাস্ট ক্লাসগুলোতে বল রিলেটেড অনেকগুলো ম্যাথ করেছিলাম। আজকেও আমরা বল পড়বো। তো আজকে আমরা বল পড়বো ঘাত বল। ঘাত বল, ঘাত বল কি তোমাকে আগে জানতে হবে। খুব অল্প সময়ের জন্য খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের যে বল কোনো বস্তুর উপর প্রযুক্ত হয় তাকে ঘাত বল বলে। কি বললাম? খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের যে বল, খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের যে বল কোনো বস্তুর উপর প্রযুক্ত হয় তাকে ঘাত বল বলে। খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের যে বল, খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের যে বল কোনো বস্তুর উপর প্রযুক্ত হয় তাকে ঘাত বল বলে। যেমন তুমি যখন ব্যাডমিন্টন খেলো তখন ফ্লাওয়ার আসে, ফ্লাওয়ারটা কিন্তু দীর্ঘক্ষণ সময় ধরে আসে না, অল্প সময়ের জন্য আসে। কিন্তু তুমি যখন ব্যাডমিন্টন দিয়ে বাড়ি দেও, র্যাকেট দিয়ে বাড়ি দাও, অনেক জোরে কিন্তু বাড়ি দাও, তো খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের যে বল সেটা কি ঘাত বল। আমরা ফ্লাওয়ারকে ব্যাডমিন্টন খেলায় ফ্লাওয়ারকে যে র্যাকেট দিয়ে বাড়ি দেই সেটা কিন্তু ঘাত বল। বা ক্রিকেট খেলায় বলার যখন বল করে তুমি যখন বাড়ি দাও, বলটা কিন্তু অল্প সময়ের জন্য আসে, তুমি কিন্তু অনেক জোরে বাড়ি দাও, তো খুব অল্প সময়ের জন্য আসে, খুব বড় মানের যে বল প্রযুক্ত হয় তাকে আমরা কি বলি? ঘাত বল। এখন আমরা আলোচনা করবো বলের ঘাত নিয়ে। বলের ঘাত, আগে আলোচনা করছি ঘাত বল নিয়ে, এখন বলের ঘাত। বলের ঘাত কি? কোন বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে ওই বলের ঘাত বলে। কোন বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে ওই বলের ঘাত বলে। কোন বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে, কোন বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে ওই বলের ঘাত বলে। মনে করো এফ বল কোন বস্তুর উপর টি সময় ধরে ক্রিয়া করলে, এফ বল কোন বস্তুর উপর টি সময় ধরে ক্রিয়া করলে বলের ঘাতকে কিন্তু আমরা জে দ্বারা প্রকাশ করি। বলের ঘাত জে সমান হবে এফ টি। কোন বল আর ক্রিয়াকালের গুণফলটা হলো বলের ঘাত। কোন বল আর বলের ক্রিয়াকালের গুণফলটা হলো বলের ঘাত। তো আমরা কি বলছি? যে কোনো বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে ওই বলের ঘাত বলে। তারপর আমি ব্যাখ্যাতে কি বললাম? এফ বল কোনো বস্তুর উপর টি সময় ধরে ক্রিয়া করলে বলের ঘাত যে সমান কত হবে? এফ টি। এখন খেয়াল করো, এই যে এফ এম এ, বল সমান এম এ, আবার এ হলো তোমার বেগের পরিবর্তনের হার। তখন কি বেগের পরিবর্তনের হার, টি এবং টি কাটা, এম ভি মাইনাস এম ইউ, ভরবেগের
পরিবর্তন। তার মানে আমরা কি বলতে পারি? সুতরাং আমরা কি বলতে পারি? বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। এটা ইম্পর্টেন্ট অনুধাবন। পরীক্ষায় অনুধাবন আসে, দেখাও যে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। যদি অনুধাবনে আসে তাহলে কিন্তু এই সংজ্ঞা থেকে এই পর্যন্ত লিখবা। ইম্পর্টেন্ট অনুধাবন। পরীক্ষায় কিন্তু আসে, দেখাও যে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। ঠিক আছে, যদি পরীক্ষা অনুধাবনে আসে তাহলে এখান থেকে এই পর্যন্ত লিখবা। আরেকটা হলো ক্যালকুলাস, যে আমরা দেখলাম যে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, এটা কিন্তু ক্যালকুলাসের সাহায্যেও ব্যাখ্যা করা যায়। ক্যালকুলাস পদ্ধতিতে আমরা বলের ঘাত যে ভরবেগের পরিবর্তনের সমান, এটা ক্যালকুলাস পদ্ধতিতে এখন দেখব। কারণ আমরা বললাম যে মনে করি এফ ধ্রুব বল কোনো বস্তুর উপর, মনে করি এফ বল ধ্রুব বল কোনো বস্তুর উপর ডিটি সময় ধরে ক্রিয়া করলে বলের ঘাত, কি বললাম, এফ ধ্রুব বল কোনো বস্তুর উপর ডিটি সময় ধরে ক্রিয়া করে, তাহলে বলের ঘাত হবে ইন্টিগ্রেশন অফ ডিটি। এটা হলো সমাকলন চিহ্ন। এই ক্ষেত্রে সময়ের মানটা কতক্ষণ ধরে বললাম যে T1 থেকে T2। এটা তোমাদের ম্যাথ ফার্স্ট পেপার 10ম অধ্যায়ের পড়া। সময়টা কি বললাম? T1 থেকে কত পর্যন্ত? T2 সময় পর্যন্ত। T1 থেকে T2 সময় পর্যন্ত। এখন বাচ্চারা নিউটনের দ্বিতীয় সূত্র তুমি কি জানো? যে প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সমান। তাহলে এই যে তোমার প্রযুক্ত বল, এই বলের জায়গায় তুমি কি লিখতে পারো? ভরবেগের পরিবর্তনের হার। নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা কি জানি? যে প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সমান। এখন এই ডিটি কাটা ডিপি, যেহেতু এখন ডি এর পিছনে আগে ছিল ডি এর পেছনে টি, তার মানে টি এর সাপেক্ষে সমাকলন। এখানে এই যুগজীকরণের সীমাটা ছিল টি। এখন যত ডি এর পিছনে পি, তাহলে পি এর সাপেক্ষে যুগজীকরণের সীমাটাও কি হবে? পি এর সীমা। তখন T1 সময়ে ভরবেগ যদি P1 হয়, T2 সময় ভরবেগ যদি P2 হয়, সীমাটা কি হবে? P1 থেকে কত? P2। তাহলে বাচ্চারা এই যে প্রযুক্ত বল F সমান ডিপি বাই কত? ডিটি। তাহলে এই যে ডিপি বাই ডিটি, তাহলে এই ডিটি কাটা ডিপি থাকলো। আগে ডি এর পিছনে টি ছিল, তাই যুগজীকরণের সীমাটা ছিল T1 থেকে T2। এখন সময় ছিল, সীমাও ছিল সময়ের। এখন ডি এর পিছনে পি এর সাপেক্ষে সমাকলন, তাহলে সীমাটাও কি হবে? পি এর। আমরা ধরলাম T1 সময়ে ভরবেগ ছিল P1 আর T2 সময়ে ভরবেগ ছিল P2। এখন তোমরা যুগজীকরণের এই সূত্রটা জানো কিনা? ম্যাথ ফার্স্ট পেপার 10ম অধ্যায়ের পড়া। x⁴n যুগজীকরণ হলো এই n এর সাথে, এই যে n আছে, এই n এর সাথে 1 যোগ হবে, পাওয়ারের সাথে 1 যোগ, এই পাওয়ারটার সাথে 1 যোগ, উপরে যা লিখবা নিচেও তা, সেটা হলো সমাকলন ধ্রুবক। এখন যদি আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝাতে চেষ্টা করি, ইন্টিগ্রেশন অফ x² dx।
তাহলে কি হবে, এই যুগজীকরণের এই সীমা পাওয়ার কত 2, পাওয়ার কত 2, এই পাওয়ারের সাথে কি হবে এক যোগ করলে কত হয় 3, উপরে যা লিখবা নিচেও তা, সেটা হলো সমাকলন ধ্রুবক। কারণ যুগজীকরণ হলো একটা হলো নির্দিষ্ট যুগজ, একটা হলো অনির্দিষ্ট যুগজ। যেগুলোর মধ্যে সীমা দেয়া থাকে না, যেগুলো সীমা দেওয়া থাকে না সেগুলো অনির্দিষ্ট যুগজ, সেগুলোর ক্ষেত্রে একটা সমাকলন ধ্রুবক সি দিতে হয়। এগুলো ম্যাথে আরো ডিটেলস আলোচনা করা হয়, আপাতত শুধু সূত্রটা বুঝতে আমরা চেষ্টা করি। মনে করো যদি এমন হইতো এক্স ডিএক্স, তাহলে এক্স এর পাওয়ার কত 1, এক্স এর পাওয়ার কত 1, তাহলে যুগজীকরণের এই এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা কি, এই পাওয়ারের সাথে কি হবে এক যোগ, এক পাওয়ার ছিল এক যোগ করলে কত হবে 2, উপরে যা লিখবা নিচেও তা প্লাস সি। এখন বিষয়বস্তু যদি এমন হয় যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স হোয়াট, ইন্টিগ্রেশন অফ, তাহলে এখানে তুমি কার সাপেক্ষে, এখানে লিখি ইন্টিগ্রেশন অফ ডিএক্স হোয়াট, তাহলে তো তুমি কার সাপেক্ষে যুগজীকরণ করতেছো, এক্স এর সাপেক্ষে, কিন্তু এক্স নাই, এক্স নাই, তুমি লিখলে এক্স টু দি পাওয়ার 0। কেন এক্স টু জিরো কিভাবে লেখা যায়, কারণ কোনো কিছুর পাওয়ার 0 যদি থাকে, কোনো কিছুর পাওয়ার 0 মানেই 1, এখানে তো 1 আছে। তাহলে এখন যদি তুমি যুগজীকরণ করো, এই পাওয়ারের সাথে কি হবে এক যোগ, উপরে যা লিখবা নিচেও তা প্লাস সি, কত হচ্ছে এক্স প্লাস সি, এটা হলো সমাকলন ধ্রুবক। তারপর তুমি অবশ্যই একটা জিনিস খেয়াল করছো যে তুমি কার সাপেক্ষে যুগজীকরণ করতেছো, এক্স এর সাপেক্ষে, এখানে এক্স নাই, তাহলে যুগজীকরণ করলে কি হচ্ছে এক্স হচ্ছে। তাহলে আমি যদি বলি ইন্টিগ্রেশন অফ ডিটি, তুমি কার সাপেক্ষে যুগজীকরণ করতেছো, টি এর সাপেক্ষে যুগজীকরণ করতেছো, এখানে টি নাই, তাহলে কত হবে টি হবে। ইন্টিগ্রেশন অফ ডিপি, তুমি কার সাপেক্ষে যুগজীকরণ করতেছো, পি এর সাপেক্ষে, এখানে পি নাই, কি হবে পি হবে। এই যুগজীকরণটা তো বুঝছো, এতটুকু তো বুঝছো আশা করি, এতটুকু যে আমরা এক্স এর সাপেক্ষে যুগজীকরণ করতেছি, এখানে এক্স নাই, আমরা লিখলাম এক্স টু দি পাওয়ার 0। কিভাবে লিখতে পারি, কারণ এক্স টু দি পাওয়ার 0 মানে 1, আগেরটাই থাকে। তাহলে যুগজীকরণ যদি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি, পাওয়ারের সাথে কি হবে এক যোগ, উপরে যা লিখবা নিচেও তা, কত হয় এক্স, সি তো সমাকলন ধ্রুবক। তার মানে তুমি যখন এক্স এর সাপেক্ষে যুগজীকরণ করতেছেন, এক্স নাই, তাহলে এর যুগজীকরণ করে কি হয়েছে, এক্স নাই এক্সই হয়েছে। তাহলে এখানে যদি টি এর সাপেক্ষে করতে, এখানে টি নাই, যুগজীকরণ করলে কি হবে টি হবে। যদি পি এর সাপেক্ষে যুগজীকরণ, পি নাই, যুগজীকরণ করলে কি হবে পি হবে। এখন এটাকে যদি আমরা যুগজীকরণ করি, খেয়াল করো তুমি কার সাপেক্ষে যুগজীকরণ করতেছো, পি এর সাপেক্ষে, এখানে তো পি নাই, তো যুগজীকরণ করলে কি হবে পি হবে। কার সাপেক্ষে যুগজীকরণ করতেছো, পি এর সাপেক্ষে, তো পি নাই, এখানে পি আছে, পি নাই, না থাকলে কি হবে, যার সাপেক্ষে করতেছো, পি এর সাপেক্ষে করতেছো, পি হবে। যুগজীকরণের সীমা কি দেয়া আছে, P1 থেকে P2, যুগজীকরণের সীমা কি দেয়া আছে P1 থেকে P2। এইগুলোর মধ্যে তো সীমা দেয়া ছিল না, তাই অনির্দিষ্ট যুগজ এই ক্ষেত্রে সমাকলন ধ্রুবক প্লাস সি লিখতে হয়েছে। আর যেগুলো সীমা দেয়া আছে, সেগুলো নির্দিষ্ট যুগজের ক্ষেত্রে প্লাস সি লিখতে হয় না। যেগুলো সীমা দেয়া নাই ওইগুলোর ক্ষেত্রে প্লাস সি লিখতে হয়, আর যেগুলো সীমা দেয়া আছে সেগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট যুগজ প্লাস সি লিখতে হয় না। সেগুলোর ক্ষেত্রে সীমা দেয়া আছে সীমা লিখতে হয়, আর সীমা না থাকলে প্লাস সি লিখতে হয়। সীমা দেয়া আছে তাই সীমা লিখবা। আর যুগজীকরণের সীমা কিভাবে বসাইতে হয়, যুগজীকরণের সীমা বসানোর নিয়মটা হলো প্রথম উপরেরটা বসাবা, এখানে উপরেরটা কত P2, এখানে বসাবা। যখন উপরেরটা বসানো শেষ, মাইনাস দিয়ে নিচেরটা বসাবা। মানে যদি এমন হইতো ইন্টিগ্রেশন 1 থেকে 2 এক্স স্কয়ার ডিএক্স, যুগজীকরণ করতে এই পাওয়ারের সাথে এক যোগ, উপরে যা নিচেও তা, সীমা দেয়া আছে, তাহলে তো তুমি প্লাস সি লিখবা না, সীমা লিখবা। তাহলে কত হয় এখানে x³/3, সীমা কত 1 থেকে 2, সীমা কেমন লাগবে, প্রথম উপরেরটা এক্স এর জায়গায়, উপরেরটা বসানো শেষ মাইনাস দিয়ে, নিচেটা লাগবে এক্স এর জায়গায়, এরকম প্রথম উপরেরটা মাইনাস দিয়ে নিচেরটা, প্রথম উপরেরটা মাইনাস দিয়ে নিচেরটা। তাহলে এটা কি ভরবেগের পরিবর্তন। তাহলে আমরা এখান থেকে কিন্তু কি বলতে পারি, সুতরাং
বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। এটা আমরা ক্যালকুলাস পদ্ধতি দেখলাম। যদি পরীক্ষায় উল্লেখ করা থাকে ক্যালকুলাস পদ্ধতিতে দেখাও যে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, তাহলেই তুমি ক্যালকুলাস পদ্ধতি দেখাবা, অন্যথায় ওইটা। যদি প্রশ্নের মধ্যে বলা থাকে যে ক্যালকুলাস পদ্ধতিতে অনুধাবনে যদি বলা থাকে যে ক্যালকুলাস পদ্ধতিতে দেখাও যে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, তাহলে তুমি এভাবে আসবা, অন্যথায় ওইটা করবা। এটা কিন্তু ইম্পর্টেন্ট অনুধাবন, দেখাও যে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। শুনতে পাইছো? বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। যদি পরীক্ষায় আসে এইখান থেকে এই পর্যন্ত লিখবা, আর যদি প্রশ্ন উল্লেখ করা থাকে ক্যালকুলাস পদ্ধতিতে, তাহলেই এভাবে করবা, অন্যথায় এই করবা। আশা করি তুমি বুঝতে পারছো। এখন আমরা এতক্ষণ ঘাত বল এবং বলের ঘাত নিয়ে আলোচনা করছি। ঘাত বল কি? খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের যে বল কোনো বস্তুর উপর প্রযুক্ত হয় তাকে ঘাত বল বলে। যেমন আমরা তোমাকে বলছিলাম ব্যাডমিন্টন খেলার সময় ফ্লাওয়ারকে আমরা র্যাকেট দিয়ে বাড়ি দিই, অল্প সময়ের জন্য অধিক পরিমাণ বল, সেটা ঘাত বল। ক্রিকেট খেলায় বল আসে, আমরা ব্যাট দিয়ে বাড়ি দিই, অল্প সময়ের জন্য অধিক পরিমাণ যে বল, সেটা কি? ঘাত বল। তারপর আমরা বলের ঘাত নিয়ে আলোচনা করছি। কোনো বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে ওই বলের ঘাত বল বলে। এখান থেকে আমরা অনুধাবন আনসার করতে পারছি বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। এখন আমরা দেখব বলের ঘাত ও বলের ঘাত এবং ঘাত বলের মধ্যে পার্থক্য। বলের ঘাত এবং ঘাত বলের মধ্যে পার্থক্য। এখন আমরা দেখব বলের ঘাত ও ঘাত বলের মধ্যে পার্থক্য। এটাও কিন্তু ইম্পর্টেন্ট অনুধাবন, তো তুমি প্রথম তুমি যে সংজ্ঞাটা জানো, এই সংজ্ঞাটা লিখে ফেলবা 1 নম্বর পার্থক্যের মধ্যে। ঘাত বল একটি বৃহৎ মানের, ঘাত বল একটি বৃহৎ মানের ক্ষণস্থায়ী বল, মানে খুব অল্প সময়ের জন্য ক্ষণস্থায়ী, খুব বড় মানের বল বৃহৎ মানের। ঘাত বলে একটি বৃহৎ মানের ক্ষণস্থায়ী বল। ক্ষণস্থায়ী বলতে আমরা কি বুঝাইছি? খুব অল্প সময়ের জন্য। বৃহৎ কি বুঝাইছি? খুব বড় মানের বল। তাহলে ঘাত বল একটি বৃহৎ মানের ক্ষণস্থায়ী বল। কিন্তু বলের ঘাত হলো বল ও বলের ক্রিয়াকালের গুণফল। ঘাত বল একটি বৃহৎ মানের ক্ষণস্থায়ী বল। ক্ষণস্থায়ী বলতে কি বুঝাইছি? খুব অল্প সময়ের জন্য বৃহৎ মানের বল, সেটা ঘাত বল। আর বলের ঘাত কি? বল ও বলের ক্রিয়াকালের গুণফল। 1 নম্বর পার্থক্য হয়ে গেল। যেহেতু অনুধাবন 2 মার্কসের, তোমার 2টা লিখলেই হবে। ঘাত বল বলের ঘাত সৃষ্টি করে। ঘাত বল বলের ঘাত সৃষ্টি করে। ঘাত বল বলের ঘাত সৃষ্টি করে মানে কি? বল বেশি হলে, ঘাত বল যদি বেশি হয়, বলের ঘাতও কি বৃদ্ধি পাবে। তার মানে ঘাত বল বলের ঘাত সৃষ্টি করে। তাই আমরা কি বলতে পারি? তাই বলা যায় যে ঘাত বল হচ্ছে কারণ। ঘাত বল হচ্ছে কারণ, আর বলের ঘাত হচ্ছে ফল। এবং বলের ঘাত হচ্ছে
এর ফল। ঘাত বল, ঘাত বল বলের ঘাত সৃষ্টি করে, এই কারণে আমরা ঘাত বলতে পারি কি ঘাত বল হচ্ছে কারণ, কারণ ঘাত বল বলের ঘাত সৃষ্টি করে, ঘাত বল হচ্ছে কারণ, আর বলের ঘাত সৃষ্টি হয় এই কারণে বলের ঘাত হচ্ছে ফল, এর ফল। ঘাত বল বলের ঘাত সৃষ্টি করে এই কারণে ঘাত বল কারণ, আর বলের ঘাত সৃষ্টি হয় এই কারণে বলের ঘাত হচ্ছে এর ফল। তাপ এবং তাপমাত্রার মধ্যে তাপ হচ্ছে কারণ, তাপমাত্রা হলো ফল। এখানে বলের ঘাত, ঘাত বল বলের ঘাত সৃষ্টি করে, তাই ঘাত বল হচ্ছে কারণ আর বলের ঘাত হচ্ছে ফল। তাহলে বাচ্চারা অনুধাবন 2 মার্কস আসলে এই দুইটা লিখে দিবা। আর আমার শীটের মধ্যে অবশ্য আরো 2-3টা লিখে দিছি, ওই 2-3টা পরে রাখবা। যেমন তোমার ঘাত বলের মাত্রা, ঘাত বলের মাত্রা mlt ইনভার্স 2, ঘাত বলের মাত্রা ঘাত বলের মাত্রা mlt ইনভার্স 2, এবং কিন্তু বলের ঘাতের মাত্রা mlt ইনভার্স 1, mlt ইনভার্স কত 1, এটাও তুমি লিখতে পারো পার্থক্য। এটা কিন্তু এমসিকিউ এ আসে, ঘাত বলের মাত্রা কি বলের ঘাতের মাত্রা কি এমসিকিউ এটা আসে। বাচ্চারা আরো তুমি লিখতে পারো যে ঘাত বল বলের ঘাত, তাই না? তাহলে ঘাত বল এবং বলের ঘাতের একক একই নিউটন, ঘাত বল এবং বলের ঘাত এর একক, ঘাত বল খেয়াল করো, সরি লিখে দিই, ঘাত বলের একক নিউটন, ঘাত বল একক কি নিউটন, মানে ঘাত বল আর বলের একক একই, ঘাত বল আর বলের একক একই, কিন্তু বলের ঘাতের একক কেজি এমএস ইনভার্স। তার মানে দেখো এই ঘাত বলের একক হলো নিউটন, ঘাত বলের এককের সাথে কার মিল, বলের এককের মিল, আর বলের ঘাতের একক কি কেজি এমএস ইনভার্স, তার মানে বলের ঘাতের এককের সাথে কার মিল, ভরবেগের। তার মানে এই ঘাত বলের একক বলের এককের সাথে মিল নিউটন, কিন্তু বলের ঘাতের একক ভরবেগের এককের সাথে মিল কেজি এমএস ইনভার্স। এগুলো পার্থক্য লিখতে পারো, কিন্তু যদি অনুধাবনে আসে এই প্রথম দুটো লিখলে সুন্দর হয়, এই প্রথম দুটো লিখলে কি হয় সুন্দর হয়। 2 মার্কসের জন্য এই দুটো সুন্দর ব্যাখ্যা, ঠিক আছে? আর এইগুলো এমসিকিউ এর জন্য, এগুলো এমসিকিউ এর জন্য। তাহলে বাচ্চারা আমরা এতক্ষণ ঘাত বলের সংজ্ঞা নিয়ে আলোচনা করলাম, বলের ঘাতের সংজ্ঞা নিয়ে আলোচনা করলাম, বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান এটা নিয়ে আলোচনা করলাম, এবং ঘাত বল এবং বলের ঘাতের পার্থক্য নিয়ে আলোচনা করলাম। এই সংজ্ঞাগুলো ইম্পর্টেন্ট, এই পার্থক্যটা অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট, বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান ওইটাও অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট। এখন আমরা এই বলের ঘাত রিলেটেড কয়েকটা ম্যাথ করব, বলের ঘাত রিলেটেড কয়েকটা ম্যাথ করব। ম্যাথ 1, 16 নিউটন এর একটি বল 4 কেজি ভরের উপর 4 সেকেন্ড ক্রিয়া করে, 4 সেকেন্ড ক্রিয়া করে বস্তুটির বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন ও
বলের ঘাত নির্ণয় করো। সলভ। সহজ, এই বলের ঘাত রিলেটেড ম্যাথ গুলো একদম সহজ হয়। দেয়া আছে বলের মান 16 নিউটন, ভর 4 কেজি, সময় 4 সেকেন্ড। ক নাম্বার বলছে বেগের পরিবর্তন কত, খ নাম্বার বলছে বলের ঘাত কত। আমরা জানি এফ সমান এম এ, আবার এ হলো ত্বরণ। এই ত্বরণে যে কি লিখতে পারি আমরা, বেগের পরিবর্তনের হার। তাহলে বেগের পরিবর্তন কি দাঁড়ায়, এফ টি বাই এম। এই এফ সমান কত, 16। বেগের পরিবর্তন। খ নাম্বার, আমরা জানি বলের ঘাত হলো বল আর ক্রিয়াকালের গুণফল, বল এবং ক্রিয়াকালের গুণফল। নিউটন সেকেন্ড, বল এবং ক্রিয়াকালের গুণফল। একদম সহজ অঙ্ক, বলের ঘাতের অঙ্কগুলো সহজই হয়। এখন আমরা যাবো 2 নাম্বার মেতে। দুই নাম্বার ম্যাথ। 0.05 কেজি ভরের একটি বস্তু, ভরের একটি বস্তু 0.2 মিটার পার সেকেন্ড অনুভূমিক বেগে একটি খাড়া দেয়ালে ধাক্কা দিয়ে 0.1 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে গেলে বলের ঘাত নির্ণয় করো। দেয়া আছে ভর 0.05 কেজি, এত বেগে একটা দেয়ালে গেল এবং 0.1 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসলো। তাহলে একটা বলকে তুমি মারলা, সে যাওয়ার সময়টা যদি প্লাস হয়, আসার সময় মানটা কি বিপরীত দিক কি হবে, মাইনাস। যাওয়ার সময় মানটা যদি প্লাস হয়, আসার সময় মানটা কি মাইনাস, কারণ বিপরীত দিক। বলছে বলের ঘাত কত। আমরা জানি বলের ঘাত
ভরবেগের পরিবর্তনের সমান, বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে এই জে সমান কি হচ্ছে, ভরবেগের পরিবর্তন, এম এর মান 0.05, ভি এর মান -0.1, ইউ এর মান 0.2। এই মানটা ক্যালকুলেশন করে দেখো তো কত আসে, -0.015, 0.015 নিউটন সেকেন্ড। এখানে মাইনাস চিহ্ন। বাচ্চারা এখানে ঋণাত্মক চিহ্ন প্রমাণ করে যে, ঋণাত্মক চিহ্ন প্রমাণ করে যে বলের ঘাত, এখানে ভিটা কি নেগেটিভ, ভিটা কি নেগেটিভ, এই জেও কি আসছে নেগেটিভ, ভিও নেগেটিভ, জেও নেগেটিভ। তার মানে ভি, জে ও ভি এর অভিমুখ অভিন্ন, মানে একই। এখানে ঋণাত্মক চিহ্নটা প্রমাণ করে যে জে আর ভি এর, জেটাও ঋণাত্মক ভিটাও ঋণাত্মক, তার মানে জে আর ভি এর অভিমুখ কি একই। আর এই বলের ঘাতের মানটা কত হচ্ছে, 0.015 নিউটন সেকেন্ড। বলের ঘাত কি, বল আর বলের ক্রিয়াকালের গুণফল নিউটন সেকেন্ড। অথবা তুমি এটা লিখতে পারো কেজি, এমএস, ভরের একক কেজি আর বেগের একক কি এমএস ইনভার্স। এরকম আরো একটা অঙ্ক দেখি, তাহলে তোমাদের জন্য ভালো হবে। এরকম আরো একটা অঙ্ক দেখি আমরা। ম্যাথ 3, 10 মিটার পার সেকেন্ড বেগে আগত 150 গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে একটি ব্যাট দিয়ে আঘাত করা হলো, একটি ব্যাট দিয়ে আঘাত করা হলো, বলটি 18 মিটার পার সেকেন্ড বেগে ফিরে গেল। ব্যাটে বলে সংঘাতের স্থায়িত্বকাল 0.01 সেকেন্ড। হলে ব্যাট দ্বারা ক্রিকেট বলের উপর প্রযুক্ত গড় বলের মান বের করো। আরো একটা সহজ অঙ্ক, দেয়া আছে
এত বেগে, এত গ্রাম, এই গ্রামকে আমি কেজিতে নিলাম, এত গ্রাম ভরে একটি বলের আঘাত, ব্যাট দ্বারা আঘাত করা হলো এবং বলটা 18 বেগে ফিরে গেল। বাচ্চারা খেয়াল করো, একটা বল আসতেছে 10 বেগে, তুমি ব্যাট দিয়ে বাড়ি দিলা, সে আবার ফিরে গেল, তাহলে আসার সময় মানটা যদি প্লাস হয়, তুমি ব্যাট দিয়ে ফিরাই দিছো, যাওয়ার সময় মানটা কি হবে? মাইনাস। তাহলে একটা বল 10 বেগে আসছে, তুমি ব্যাট দিয়ে আঘাত করছো, সে 18 বেগে ফিরে গেল, 18 বেগে ফিরে গেল, তাহলে আসার সময় মানটা যদি প্লাস হয়, যাওয়ার সময় মানটা কি হবে? মাইনাস। আর এই সংঘাতের স্থায়িত্বকালটা কত বলছে? 0.01 সেকেন্ড। প্রশ্ন বলছে বলের মান কত? আমরা জানি বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। বলের ঘাত সমান কত? এফডি, ভরবেগের পরিবর্তন এমভি মাইনাস এমইউ। বলের মান তোমাকে বের করতে বলছে টি। এম এর মান দেওয়া আছে 150 10⁻3, ভি এর মান দেওয়া আছে -18, ইউ এর মান 10, সময়ের মান 0.01। সবাই এটা ক্যালকুলেশন করে দেখো তো কত আসে। -420। বলের মান তো নেগেটিভ হয় না, তাই পরম মান এত নিউটন। আমরা জানি বলের ঘাত ভরবেগের পরিবর্তন সমান। বলের ঘাত কি? বল ও ক্রিয়াকাল এর গুণফল, বল ও বলের ক্রিয়াকালের গুণফল, ভরবেগের পরিবর্তন। সবগুলো মান দেওয়া আছে, আমরা বলের মানটা বের করলাম। আমরা এরকম আরো একটা অঙ্ক দেখি। ম্যাথ 4। দুটি বিলিয়ার্ড বল যার প্রত্যেকটির ভর যার প্রত্যেকটির ভর 0.04 কেজি সরল রেখা বরাবর বিপরীত দিক থেকে ফাইভ মিটার পার সেকেন্ড বেগে এসে সংঘর্ষ ঘটায়। সংঘর্ষ ঘটায় এবং একই বেগে বিপরীত দিকে চলে যায়। বিপরীত দিকে চলে যায়। একটি বল কর্তৃক অন্যটির উপর বলের ঘাত কত? বলের ঘাত কত? আরো একটা সহজ অঙ্ক। দেয়া আছে বলের ভর এত কেজি,
একটা বেগের মান দেওয়া আছে 5, প্রশ্ন বলছে একই বেগে, এটা বেগের মান যদি 5 হয় এই বেগের মান কত হবে 5, বিপরীত দিকে এই মানটা যদি প্লাস হয় এটা কি হবে মাইনাস। একই বেগ, তাহলে এই বেগ যদি 5 হয় এটা কি হবে 5, বিপরীত দিক এটা যদি প্লাস হয় এটা কি হবে মাইনাস। তোমাকে বলের ঘাত বের করতে বলছে, বলের ঘাত বের করতে বলছে। আমরা জানি বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, mv মাইনাস mu। m এর মান দেওয়া আছে 0.04, v এর মান, u এর মান, ক্যালকুলেশন করে দেখো কত আসে, -0.4 কেজি ms ইনভার্স, তাই না? সুতরাং বলের ঘাত এর মানটা কত হচ্ছে, সরি 0.4 কেজি ইনভার্স। তুমি যদি এই মাইনাসের ব্যাখ্যা লিখতে চাও, মাইনাসের ব্যাখ্যা তো তোমাকে বুঝাই দিছি এর আগের অঙ্কের মধ্যে, জে এর মান মাইনাস, ভি এর মানটা মাইনাস, তাহলে জে আর ভি এর অভিমুখ একই। যদি মাইনাসের ব্যাখ্যা করতে চাও লিখতে পারো, না লেখলেও কোনো সমস্যা নাই, কারণ এখানে বলের ঘাতের মানটাই শুধুমাত্র চাইছে। তাহলে 0.4 কেজি ms ইনভার্স, তাই তো? যেহেতু ভরবেগ কেজি ms ইনভার্স, তাহলে বাচ্চারা আমাদের 4 নাম্বার ম্যাথটাও শেষ হয়ে গেল। আরো একটা অঙ্ক দেখবো আমরা। তারপরে তুমি বুঝতে পারতেছো তো বলের ঘাত রিলেটেড যে ম্যাথ গুলো এটা একদম সহজ সহজ ম্যাথ। 5 নম্বর অঙ্কে যাব। একজন সাইকেল চালক, একজন সাইকেল চালক 8 ms ইনভার্স বেগে চলাকালে সাইকেল চালানো বন্ধ করো, চলাকালে সাইকেল চালানো বন্ধ করে লক্ষ্য করেন যে 49 মিটার দূরত্ব অতিক্রমের পর সাইকেলটি থেমে যায়। সাইকেলের টায়ার ও রাস্তার মধ্যকার ঘর্ষণ বল ও 2 সেকেন্ড সময়ে বলের ঘাত নির্ণয় করো। সাইকেলের ভর 147 কেজি। আরো একটা সহজ অঙ্ক। বাচ্চারা, একজন সাইকেল চালক এত বেগে চলাকালে, তুমি সাইকেল চালাইতেছো 8 বেগে সাইকেল চালাইতেছো,
এক সময় তুমি সাইকেল চালানো বন্ধ করে দিলা, সাইকেল চালানো যদি বন্ধ করো, পেডেল দেওয়া যদি বন্ধ করে দাও, সাইকেলটা তো সঙ্গে সঙ্গে থেমে যাবে না। তুমি লক্ষ্য করলা 49 মিটার দূরে যাওয়ার পর সাইকেলটা থেমে গেল। তাহলে এই সাইকেল যে থামছে কিসের কারণে? সাইকেলের চাকা এবং রাস্তার ঘর্ষণ বলের কারণে। এই ঘর্ষণ বলটা তোমাকে বের করতে বলছে প্রথম। তাহলে বাচ্চারা খেয়াল করো, আদি বেগ দেওয়া আছে 8, 49 মিটার দূরে থেমে যায়, শেষ বেগ 0। সাইকেল দেওয়া আছে কত? এক সাইকেলের ভর দিয়েছে 147 কেজি। এই ঘর্ষণ বলটা তোমাকে বের করতে বলছে। আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার, যত বেগের মান হ্রাস পায়, বেগের মান হ্রাস পায়, যেহেতু বেগের মান হ্রাস পায় তাহলে মন্দন, বেগের মান হ্রাস পায় মন্দন, তাহলে কি হবে? -2s। তাহলে এ সমান কত? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই কত? 2s, তাই না? এখন এই যে ভি এর মান তো সরি, এর হবে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ইউ এর মান কত? 8, ভি এর মান তো 0, এস এর মান 49। মানটা ক্যালকুলেশন করে দেখো তো কত আসে? 0.653। এখন এফ সমান কত? এম এ, এম এর মান দেওয়া আছে 147 কেজি। তরণ 0. মানটা ক্যালকুলেশন করে দেখো কত আসে? 96 বলের তো নিউটন। আবার প্রশ্ন বলছে 2 সেকেন্ড সময় বলের ঘাত। আবার 2 সেকেন্ড সময়ে বলের ঘাত। বলের ঘাত তুমি কি জানো? বল আর ক্রিয়াকালের গুণফল। বল কত পাইছো? 96। আর ক্রিয়াকাল প্রশ্ন বলেই দিছে কয় সেকেন্ড? 2 সেকেন্ড। কত আসে? 192 নিউটন সেকেন্ড। তাহলে বাচ্চারা আমাদের 5 নম্বর অঙ্কটাও শেষ হয়ে গেল। আজকে এতটুকুই পড়াবো, এর থেকে বেশি পড়াবো না। তো আজকে ক্লাসে আমরা ঘাত বলের সংজ্ঞা নিয়ে আলোচনা করছি, বলের ঘাতের সংজ্ঞা নিয়ে আলোচনা করছি, বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান এই অনুধাবন নিয়ে আলোচনা করছি, ঘাত বল ও বলের ঘাতের পার্থক্য নিয়ে আলোচনা করছি, এটা অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট, এটা নিয়ে আলোচনা করছি। এবং আমরা আজকে 5টা বলের ঘাত রিলেটেড 5টা ম্যাথ করলাম। আজকে ক্লাসটা একদম সহজ ক্লাস ছিল, কিন্তু আজকে ক্লাসটা একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল। প্রিয় ভাই বোনেরা, আজকের পড়াটা আজকে সুন্দর করে শেষ করে ফেলবো। আজকের পড়াটা আধা ঘন্টাও তোমার লাগবে না, বাসায় তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো আধা ঘন্টা সময়ও লাগবে না। দয়া করে আজকের পড়াটা আজকে সুন্দর করে শেষ করে ফেলো। আজকে এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো।